নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আই স্টাডি আমি পড়িতে সবাইকে স্বাগত। আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে যে MSO002 এর ইউনিট 24। ইউনিট 24-এ আমরা দেখে নেব ফিল্ড রিসার্চ পার্ট 1। ফিল্ড রিসার্চ সম্বন্ধে আমরা পড়াশোনা করব। এটা হচ্ছে ফিল্ড রিসার্চ কাকে বলে। ফিল্ড রিসার্চ যেটা হচ্ছে যে ফিল্ড রিসার্চ কী করছে, ক্যারিড আউট থ্রু ফিল্ড ওয়ার্ক হ্যাজ এ স্পেসিফাইড কননোটেশন ইন এ সোশ্যাল সায়েন্সেস। একটা কননোটেশন আছে আমাদের সোশ্যাল সায়েন্সের ওপরে। ইন্টারাকশন উইথ দ্য পিপল ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটস, প্রত্যেকটা পিপলের সঙ্গে কী করছে, ন্যাচারাল হ্যাবিট যাদের আছে তার সঙ্গে করছে। অবজার্ভিং দিন, তাদের অবজার্ভ করছে। অ্যান্ড কালেক্টিং সোশ্যাল রিলেভেন্ট ফ্যাক্টস, তাদের মধ্যে যে বিভিন্ন সোশ্যাল ফ্যাক্টসগুলো আছে তাদের সেগুলোর মধ্যে কালেক্ট করছে যেগুলো একে অপরের সঙ্গে রিলেটিভ। অ্যাবাউট দেয়ার লাইভস ওভার এ লেংদি পিরিয়ড অফ টাইম। মোদ্দা কথা 1 থেকে 2 বছরের মধ্যে আমরা যখন কোনো একটা পার্টিকুলার পিপলের তাদের নেচার, তাদের হ্যাবিট, তাদের অবজারভেশন, সেগুলো যখন তাদের ফ্যাক্টস, তার রিচুয়ালস কী আছে সেগুলোর যখন আমরা রিসার্চের মাধ্যমে তার ইন্টারাকশন করছি তখন তাকে বলা হচ্ছে ফিল্ড রিসার্চ। Field work is also differ from the work that the market organizations carried out, sending their investigators to collect data on the responses of the users of a particular PDF অথবা ব্র্যান্ডস। মানে কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ড বা কোনো একটা পার্টিকুলার পিপলের ওপরে আমরা কি করছি, এই ফিল্ড ওয়ার্কটা করছি, সেটা কি বলা হচ্ছে কি, তার ফিল্ড রিসার্চ। এই ফিল্ড রিসার্চের আমাদের মোটামুটি আমাদের যেটা আছে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য সায়েন্টিফিক টেকনিক। আমাদের আর্লি 20th সেঞ্চুরি থেকে যখন কেস স্টাডি চলছিল তখন আমাদের চিকাগো ইউনিভার্সিটি হয়েছিল সায়েন্টিফিক স্ট্যাটিস্টিক্যাল মেথড। এমফাসাইজ কী করেছে এখানে, কী করছে, এমফাসাইজ অন আন্ডারস্ট্যান্ডিং দ্য নেটিভ পয়েন্টস অফ দ্য ভিউ। মানে বললাম আমরা কোনো একটা পিপলের যখন এক্স্যাক্ট যাদের নেচার, তার নেটিভ যে পয়েন্ট অফ দ্য ভিউ থেকে যখন আমরা কাজ করছি, এইখানে একটা টার্ম যেটা হচ্ছে এথনোগ্রাফি যেটা উঠে হচ্ছে টু নোশন অফ অবজারভেশন অ্যান্ড ডেসক্রিপশন অফ দ্য সোশ্যাল বিহেভিয়ার ইন এ সিঙ্গেল কমিউনিটি। একটা কমিউনিটি যখন সোশ্যাল বিহেভিয়ার নিয়ে আলোচনা করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে এথনোগ্রাফি। ওভার টাইম দ্য ডেফিনিশন অ্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফিল্ড ওয়ার্ক হ্যাজ আন্ডারগন ট্রিমেন্ডাস চেঞ্জ কিপিং ইন লাইন উইথ দ্য চেঞ্জিং সোশিও পলিটিক্যাল কনটেক্সট। যখন আমাদের সোশিও পলিটিক্যাল কনটেক্সট চেঞ্জ হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মানুষের মধ্যে চরিত্র, তার মধ্যে বিহেভিয়ার, তারপরে সোশ্যাল অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। সিমিলারলি আমাদের রিসার্চ মেথডটাও কিন্তু চেঞ্জ হবে। এবার আমাদের কাছে আসছে এথনোগ্রাফি কথাটার মানে আমাদেরকে জেনে নিতে হবে। তো এথনোগ্রাফি কথাটার মানে আমাদের জেনে নেওয়ার আগে প্রথমে জানবো এথনো কথাটার মানে কি। এথনো বলতে বোঝায় ETHNO, এথনো কথাটার মানে হচ্ছে পিপল, আর গ্রাফি কথাটার মানে হচ্ছে আমাদের রাইটিংস। জিও মানে কি হচ্ছে ভূমি, গ্রাফি মানে কি হচ্ছে রাইটিংস। সিমিলারলি এথনো কথাটার মানে হচ্ছে পিপল, তাদের যে রাইটিংস, মানে রাইটিং অ্যাবাউট পিপল সম্বন্ধে লেখা। তাহলে একটা পিপল সম্বন্ধে লিখতে গেলে আমাদেরকে কী ভাবতে হবে, মাস্ট বি ফ্লুয়েন্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল উই স্টাডি। মানে আমরা পিপলের যে ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলছে সেটা আমাদেরকে জানতে হবে পিপল কি ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলছে। 2 নম্বর কি, টু স্টাডি দ্য ডেইলি লাইফ ওভার এ পিরিয়ড অফ টাইম ওভার 1 and 2 year, যেটা আমরা বলেছিলাম একটা দীর্ঘ সময় ধরে একটা টাইপের পিপলের ওপরে কিন্তু আমরা স্টাডি করবো। 3 নম্বর কী আছে, ইউজুয়ালি স্টে ইন এ স্পেসিফিক লোকেশন, সে আদৌ ভিলেজে থাকছে না টাউনে থাকছে, সেই পিপলটা তার কিন্তু আমরা স্টেটা দেখবো। আর 4 নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে টু এস্টাবলিশ মিউচুয়াল ট্রাস্ট উইথ এ ফুল রেঞ্জ অফ দ্য লোকাল পিপলের সঙ্গে তার মিউচুয়াল ট্রাস্ট কতটা আছে। মানে একটা সোশ্যাল বিংস যখন থাকছে আমাদের সোসাইটিতে তাকে কিন্তু কী করতে হচ্ছে, একে অপরের সঙ্গে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেখে তাকে চলতে হচ্ছে। প্রথমে তাহলে দেখতে হবে লোকটা কী ভাষায় কথা বলছে। 2 নম্বর তার ডেইলি লাইফস্টাইলটা কেমন, সেটা আমরা 2-3 বছর ধরে গবেষণা করছি, রিসার্চ করছি। 3 নম্বর হচ্ছে যে ওই লোকটা কোথায় থাকছে, এবং 4 নম্বর হচ্ছে ও যে চারপাশের লোকজন আছে তার সঙ্গে যে কেমনভাবে একটা কোঅপারেশন রাখছে, সেইটা কিন্তু এথনোগ্রাফির একটা বিষয়। এরপরে আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে যে এথনোগ্রাফির যে ডেফিনেশন তাকে আরেকটুখানি পরিষ্কারভাবে বললে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে কি, এথনোগ্রাফিকে বলেছে আমাদের কিন্তু কোয়ালিটেটিভ মেথড, কোয়ান্টিটেটিভ নয়, একটা কোয়ালিটেটিভ মেথড ফর কালেক্টিং ডেটা অফেন ইউজড ইন দ্য সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স এবং বিহেভিয়ারাল সায়েন্স বলতে কি বোঝায়, একটা মানুষের বিহেভিয়ার নিয়ে যখন আমরা পর্যালোচনা করছি তখন তাকে বলা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। ডেটা আর কালেক্টেড থ্রু অবজারভেশন অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে উই আর দেন ইউজ টু ড্র কনক্লুশন অ্যাবাউট হাউ সোসাইটিজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফাংশনস। এই টোটাল অবজারভেশনের পরে আমরা বুঝতে পারি যে আমাদের কীভাবে সোসাইটি এবং একটার প্রতি একটা মানুষ কীভাবে ফাংশন করছে, আমাদের সোসাইটিতে বিলং করছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। টাইম কনজিউম করছে, কারণ কি 1 থেকে 2 বছর লাগছে। রিসোর্স ইন্টেন্সিভ, আমরা যে রিসোর্সটার উপরে কাজ করছি সেটা লাগছে। সাবজেক্ট টু অ্যাট্রিশন, মানে আমরা যে সাবজেক্টের উপরে কাজ করছি সেই সাবজেক্ট কতটা ভিত আছে তার মধ্যে, সেই সাবজেক্টের মধ্যে কতটা ইনসাইট থিঙ্কিং আছে, ওই সাবজেক্টটা কতটা ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়ালস নিয়ে কাজ করছে অথবা ইফেক্টিভিটি কতটা আছে, সেটা কিন্তু আমরা দেখছি। এক্সাম্পল হিসেবে দেখতে পারি লার্নিং টু লেবার। আমাদের লার্নিং টু লেবার ফ্লোজ ওয়ার্কিং ক্লাস ল্যাডস ইন দ্য ব্রিটিশ মিডল্যান্ডস অ্যাজ দে পার্টিসিপেট ইন অ্যান্টি কালচারাল অ্যান্ড অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার।
বোঝায়। পার্টিকুলার কোনো একটা গ্রুপের উপরে কী করেছিলাম আমরা, লার্নিং অফ দ্য লেবার যখন করছিলাম, লেবারের যখন উপযুক্ত মজুরি বা টাইম বা তাদের মধ্যে পাচ্ছিলাম না, তখন তারা কী হচ্ছিল, একটা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার দেখা যাচ্ছে, তাকে বলছে লার্নিং টু লেবার। এটা হচ্ছে একটা এথনোগ্রাফির একটা এক্সাম্পল বলা যেতে পারে। অথবা কামিং এজে সোমানিয়াতে যেটা হচ্ছে, সোমানিয়াতে হচ্ছে মার্গারেট মিড বলে একজন আছেন, তিনি কি হচ্ছেন ফিলোসফার এবং সোশ্যালজিস্ট। তিনি কি করেছেন যে সোমানের টিন গার্লসের ওপরে তিনি কি করেছেন, একটা এথনোগ্রাফিক এক্সপ্লোর করেছিলেন। টিনেজ গার্লরা কেমনভাবে থাকে তা কাদের সঙ্গে কম্পেয়ার করেছেন, ওয়েস্টার্ন লাইফস্টাইলের সঙ্গে। যেটা দেখা গেল সেটা হচ্ছে চ্যালেঞ্জিং আইডিয়াস অ্যাবাউট দ্য জেন্ডার এক্সপেকটেশন নিয়ে কিন্তু একটা চ্যালেঞ্জিং আইডিয়া তিনি পেলেন। সেটা হচ্ছে এই স্টাডিটাকে বলা হচ্ছে আমাদের এথনোগ্রাফিক স্টাডি। এবারে আমরা ফিরে আসছি একেবারে হ্যান্ডরিটেন নোটে, যেটা বলতে হয়েছে ইউজ টু রেফার দ্য এম্পেরিক্যাল অ্যাকাউন্ট অফ দ্য কালচার অফ দ্য সোশ্যাল অর্গানাইজেশন অফ দ্য পার্টিকুলার হিউম্যান পপুলেশন, যেটা আমরা বললাম। ইট ইজ এ ওয়ে অফ ডুইং রিসার্চ হুইচ স্টাডিজ পিপল অ্যাকর্ডিং টু সার্টেন প্রসিডিওর অ্যান্ড রুলস ইন দেয়ার ন্যাচারাল সেটিংস অ্যান্ড ফিল্ড টু ক্যাপচার দ্য সোশ্যাল মিনিং অফ দেয়ার এভরিডে লাইফ। তারা প্রত্যেক দিনের জীবনে যে তাদের কালচার, যেটা তাদের সোশ্যাল মিনিংস, সেটা কিন্তু আমরা স্টাডি করছি। ইট ইন্ডিকেটস দ্য ইন্টেন্সিভ ফিল্ড বেসড কোয়ালিটেটিভ রিসার্চ, যেটা আমরা বলছিলাম কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে কি আমাদের এথনোগ্রাফিক স্টাডিটা অফ দ্য হিউম্যান গ্রুপস থ্রু পার্টিসিপেন্ট অবজারভেশন। আমরা একটু পরেই আমরা পার্টিসিপেন্ট অবজারভেশন পড়বো। রেফার্স টু অ্যান একাডেমিক ডিসিপ্লিন টু দ্য ইনভলভস দ্য কম্পারেটিভ স্টাডি অফ দ্য এথনিক গ্রুপের মধ্যে হচ্ছে। এবারে আসছি ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্রো অ্যান্ড দ্য মাইক্রো এথনোগ্রাফি। ম্যাক্রো বলতে কি বোঝায়, ম্যাক্রো বলতে কি বড়, অ্যাটেম্পস টু ডেসক্রাইব দ্য এন্টায়ার লাইফ অফ দ্য গ্রুপ, মানে একটা সমগ্র গ্রুপের মধ্যে যখন আমরা কাজ করছি তখন তাকে বলা হচ্ছে ম্যাক্রো। ফোকাস মোর আপন ফেস টু ফেস ইন্টারাকশন অফ দ্য মেম্বার্স। এই ম্যাক্রোতে কী করছে, ফেস টু ফেস ইন্টারাকশন ব্যাপার হচ্ছে অফ এ গ্রুপ অর ইনস্টিটিউশন আন্ডার ইনভেস্টিগেশনের সময় ফেস টু ফেস ইন্টারাকশন করছে, এবং অ্যাটেম্প যেটা করাচ্ছে বলছে এন্টার লাইফ অফ এ গ্রুপ, একটা গ্রুপের মধ্যে বড় লাইফের মধ্যে এটাকে হচ্ছে ডিসক্রাইব করার চেষ্টা করছে। মাইক্রো কি, যেখানে করছে একটা পার্টিকুলার অ্যাসপেক্টস পার্টিকুলার পয়েন্ট অফ ভিউতে কাজ করছে, তখন তাকে বলা হচ্ছে মাইক্রো। ইন দ্য লার্জার সেটিং গ্রুপসের মধ্যে, একটা বড় সেটিংসের মধ্যে একটা ছোটোর উপরে কাজ করছে, তখন তাকে বলা হচ্ছে মাইক্রো। এরপরে আসছে থিম সিলেকশন। থিম সিলেকশন কি, প্রায়ার টু ভিজিটিং দ্য ফিল্ড রিসার্চ প্রিপেয়ার দ্য থিম অফ দ্য রিসার্চ। আমরা এক্স্যাক্টলি কী থিমের ওপরে কাজ করতে যাচ্ছি, কোন পার্সপেক্টিভস আমাদের আছে, এক্স্যাক্ট পয়েন্ট অফ ভিউটা কী আছে, তাকে বলা হচ্ছে থিম। মেনটেনিং দ্য ফিকেট অফ নিউট্রালিটি, বায়াসড হওয়া চলবে না। প্রোভাইড ইনসাইটস ইন্টু ওয়ার্ল্ড রিসার্চ, ফিজিবিলিটি হতে হবে, ইনসাইট থাকতে হবে। ওয়ার্ল্ড রিসার্চ আমাদের সমসাময়িকভাবে আমাদের ওয়ার্ল্ডে কী রিসার্চ হচ্ছে তার উপরে আমাকে কিন্তু প্রোভাইড ইনসাইট থাকতে হবে, আর এটা ফিজিবিল হতে হবে। এমন একটা থিম সিলেক্ট করলাম যার মধ্যে কী হচ্ছে আমরা সাধারণ লোকজনের সঙ্গে যেন ফিজিবিল হই, তার সঙ্গে যখন দেখা করতে পারি, তার সঙ্গে ইন্টারাকশন করতে পারি, সেটাকে বলা হচ্ছে আমাদের থিম সিলেকশনটাকে করতে হবে। এবারে আসছি জেনারেল প্ল্যান ফর এথনোগ্রাফিক রিসার্চ ডিজাইন। ব্রিওয়ার যেটা বলেছিলেন জেনারেল এথনোগ্রাফিক রিসার্চ ডিজাইনের জন্য আমাদের তিনি কয়েকটা কী করেছিলেন, প্ল্যান দিয়েছিলেন। জেনারেল প্ল্যান সেটাকে বলা হচ্ছে এথনোগ্রাফিক রিসার্চ ডিজাইনের জন্য কী আছে। এক নম্বর প্ল্যানে আসছি, সেটা হচ্ছে দ্য চয়েস অফ দ্য রিসার্চ সাইট অ্যান্ড দ্য ফিল্ড। যে আমরা যে রিসার্চ করব তার চয়েসটা কেমন, সেই যে সাইটটা কেমন, কোন সাইটের ওপরে গিয়ে আমরা কাজ করব, তাদের মধ্যে স্যাম্পলিং কীভাবে, এমপ্লয় টু সিলেক্ট দ্য ফিল্ড অ্যান্ড ইনফরম্যান্টসকে আমরা কী কাজে লাগাবো। এখানে আমরা জানবো পরবর্তীকালে কী ইনফরম্যান্টস বলে একটা চয়েস আছে, আর যাকে এখন ঢোকানো হচ্ছে গেটকিপার বলবো আমরা একটু পরে, সেটাকে হচ্ছে গেটকিপার নিয়ে আমরা কিন্তু জানবো। তো মোদ্দা কথা সেটা হচ্ছে যে আমরা কী ফিল্ড নিয়েছি, কী ফিল্ডের ওপরে আমরা কাজ করছি, আমাদের ফিল্ডটা কেমন, ফিল্ড অফ চয়েসটা আমাদের রাখবে। রিসোর্স অ্যাভেলেবল ফর দ্য রিসার্চ ইনক্লুডিং দ্য মানি অ্যান্ড দ্য টাইম। আমাদের রিসোর্স লাগবে। 2 নম্বর আমাদের কী লাগবে, জেনারেল প্ল্যানের জন্য আমাদের যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানের জন্য আমাদের কী লাগছে, 1 নম্বর হচ্ছে কোন ফিল্ডের ওপরে কাজ করব, চয়েস অফ দ্য ফিল্ড সাইট অথবা রিসার্চ ফিল্ড। তারপর হচ্ছে রিসোর্স অ্যাভেলেবল আছে কিনা। 3 নম্বর হচ্ছে স্যাম্পলিং অফ টাইম অ্যান্ড দ্য ইভেন্টস টু বি এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড, মানে টাইম এবং ইভেন্ট যেটা এক্সপিরিয়েন্স করছে আমাদের ফিল্ডের ওপরে সেটা স্যাম্পলিং কেমনভাবে হচ্ছে। মেথডস অথবা টেকনিক্স অফ ডেটা কালেকশন টু বি ইউজড ইন দ্য ফিল্ড, কী কী মেথড অথবা টেকনিকের মাধ্যমে আমরা ডেটা কালেক্ট করছি সেটা আমরা দেখব। এন্টারিং দ্য ফিল্ড থ্রু আউট হুম, হাউ নেগোসিয়েটিং র্যাপোর্ট অ্যান্ড দ্য ট্রাস্ট। আমরা যে ফিল্ডে কাজ করছি, যাদের সঙ্গে কাজ করছি তাদের সঙ্গে কতটা র্যাপো আমরা বানিয়ে বলতে পারছি, তাদেরকে কতটা বিশ্বাস করতে পারছি, এটা কিন্তু ডিপেন্ড করে যাবে আমাদের এই ফিল্ড স্টাডির ক্ষেত্রে। অফ দ্য অ্যানালাইসিস টু বি ইউজ স্পেশালি ফর বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড দ্য কোয়ালিটেটিভ মেথডস। আমরা যে অ্যানালাইটিকভাবে কাজ করেছি সেটা কীভাবে কাজ করছি সেটা আমাদেরকে দেখতে হবে। আর উইথড্রয়াল ফ্রম দ্য ফিল্ড, আমরা ওই ফিল্ড থেকে কেমনভাবে নিজেদেরকে তুলবো, অ্যান্ড দ্য ফর্মস অফ দ্য ডিসমিনেশন দ্যাট উইল বি ইউজড টু র্যাপোর্ট দ্য রেজাল্ট। মানে আমরা আলটিমেট যে ডেটা কালেকশন করলাম সেই ডেটাটা আমাদের আলটিমেট কীভাবে কাজ করছে সেই ডেটাটা কিন্তু আমরা তাদের সঙ্গে র্যাপো রাখলেই কিন্তু আমরা একটা প্রপার রিপোর্ট আমরা বানাতে পারবো, যে রিপোর্টের বেসিসে আমরা বলতে পারবো যে আমরা এই ফিল্ড স্টাডিটা আমরা করেছি। তো আরেকবার ঝট করে আমরা এখানে দেখে নেওয়ার চেষ্টা করব যে এই ফিল্ড স্টাডিটা আমরা কী কী শিখলাম। আমাদের যে প্ল্যান থাকতে হবে, আমাদের 1 নম্বর হচ্ছে যে চয়েস ফিল্ড সাইট কেমন, 2 নম্বর হচ্ছে রিসোর্স কেমন আছে, 3 নম্বর হচ্ছে স্যাম্পলিং অফ টাইম অ্যান্ড ইভেন্ট যেটা আছে, 4 নম্বর হচ্ছে মেথড অ্যান্ড টেকনিক্স অফ দ্য ডেটা কালেকশন, কীভাবে মেথডে আমরা কালেক্ট করছি, তারপরে হচ্ছে কি আমরা যাদের সঙ্গে আমরা ফিল্ডে কাজ করছি তাদের সঙ্গে কেমনভাবে র্যাপো রাখছি সেটাও আমাদেরকে দেখতে হবে।
তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন রকম রোলস, মানে এজ, জেন্ডার, স্ট্যাটাস, ক্লাস, এইগুলোর সঙ্গে তারা ন্যাচারালি কতটা অভ্যস্ত সেগুলো দেখতে হবে। 7 নম্বর আমাদেরকে দেখতে হবে ফর্ম অফ দ্য অ্যানালাইসিস। আমরা আলটিমেট যে জেনারেটা পেলাম সেখান থেকে কীভাবে অ্যানালাইসিস করলাম, আমাদেরকে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুটো মেথড ইউজ করতে হবে। 8 নম্বর হচ্ছে আমরা যখন ওই ফিল্ড থেকে উইথড্রল করবো নিজেদেরকে, তখন একটা প্রপার রিপোর্ট বানাবো যেটা আমাদের আলটিমেট রেজাল্ট হিসেবে আমাদের কাজ করবে। ক্লিয়ার? এরপরে আসছে গেইনিং এন্ট্রি ইন দ্য ফিল্ড। প্রথমে যেটা বলেছিলাম, আমাদেরকে যখন আমরা ফিল্ড চুজ করে নিলাম, যখন আমরা রিসার্চ দেখে নিলাম, স্যাম্পলিং দেখে নিলাম, তারপরে কি হচ্ছে আমাদেরকে এন্ট্রি করতে হচ্ছে। এন্ট্রি করতে গেলে রিসার্চার্স হ্যাভ টু এন্টার দ্য ফিল্ড carefully. Entering the field is often depend on the factors like the nature of the field and the sociological background of the researcher. মানে ওই রিসার্চারের সোশিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড কতটা, রিসার্চার কতটা সোসাইটি সম্বন্ধে জানে, সোসাইটির মানুষ সম্বন্ধে অবগত, সোসাইটির মানুষ কী ভাবে, কীভাবে, কী মোটিভ তাদের, সেটা যখন তার মধ্যে কী হবে, সে কোন ফিল্ডের ওপর রিসার্চ করতে যাচ্ছে, সেটা কিন্তু তার এন্ট্রি পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর হবে। প্রপার এন্ট্রি ফেসিলেটস র্যাপোর্ট। প্রপার এন্ট্রি যদি ঠিকভাবে হয়, তার কী হচ্ছে, যাদের উপর রিসার্চ করছে তাদের সঙ্গে কিন্তু একটা ভালো র্যাপো তৈরি হয়ে থাকবে, যার ফলে খুব ভালোভাবে তারা কিন্তু ডেটা গ্যাদারিংটা খুব ইজি প্রসেসে এবং কম্প্রিহেন্সিভ প্রসেসে হতে পারবে। ইম্পর্টেন্ট পারসনস লোকেটেড অ্যাট দ্য এন্ট্রি পয়েন্ট টু দ্য ফিল্ড অ্যাজ কল্ড গেটকিপার্স। গেটকিপারকে নিয়ে কী বলেছিলাম আমরা? গেটকিপার বলতে এমন একটা লোক যিনি কী করছেন, গেটের সামনে দাঁড়িয়ে আছেন। আমাদের হচ্ছে এটা হচ্ছে ফিল্ড রিসার্চ। এই ফিল্ড রিসার্চে ঢোকার আগে এখানে কী করছে, একজন লোক ছিলেন, তিনি গেটকিপার হিসেবে আছেন। তিনি কী করছেন, এই যে এন্ট্রি পয়েন্টে ঢোকার জন্য ইনি ডিসিশন নিচ্ছেন, তা কাদেরকে এন্ট্রি পয়েন্টে ঢুকতে দেওয়া হবে, কারা রিসার্চ করবে, এটা কিন্তু তিনি দেখবেন। Reputation and the sponsorship of the supports of the gatekeepers help in establishing authenticity. একই করছে অথেন্টিক এক্স্যাক্টলি লোকটাকে কিন্তু ঢুকতে দিচ্ছে যে ফিল্ড রিসার্চের অন্তর্গত হবে। কনসলিডেটিং এ সোশ্যাল বেস থাকতে হবে। ফার্স্ট থিং পিপল ডু ইজ টু লোকেট দ্য রিসার্চার্স ইন এ পার্টিকুলার পজিশন। আমি যে রিসার্চারকে যে পার্টিকুলার পজিশনে দরকার, যে রিসার্চারকে দেখানে দরকার, সেখানে কিন্তু দেওয়ার জন্য কী করছে, এই গেটকিপারের ইম্পর্টেন্সই আছে। এ কী করছে, অন্য কোনো একটা রিসার্চারকে এক্স্যাক্ট এই ফিল্ডে যে কাজ করতে পারবে তাকেই কিন্তু এই ফিল্ডের জন্য ডেজিগনেট করছে। Need comprehensive study of the situational comprehension. Great care is taken not to evoke appreciations in the people's mind. আমাদের পিপলের মনে কোন রকমভাবে দাগ ফেলা চলবে না। তারপরে হচ্ছে হ্যান্ডলিং সিচুয়েশন, ট্যাকলিং অ্যান্ড গ্যাদারিং ইনফরমেশন উইথাউট বিকামিং এনি কন্ট্রোভার্সিয়াল। মানে কি আমাদেরকে কোনো কন্ট্রোভার্সিতে না গিয়েই নীরবে আমাদেরকে কাজটা করতে হবে, যার ফলে আমরা সুষ্ঠুভাবে আমরা ডেটা গ্যাদার করতে পারি। মাস্ট হ্যাভ এ ক্লোজ রিলেশনশিপ, একটা ভালো রিলেশনশিপ থাকবে, যেটা আবার বলেছিলাম। অ্যাওয়ার অফ ওন লিমিট, মানে আমি যে রিসার্চটা করতে পারছি বা রিসার্চার যে রিসার্চটা করতে যাচ্ছে, সেটা যেন তার লিমিটের ভেতরে থাকে। উইথড্রলস ফ্রম দ্য রিলেশনস বিফোর দে হ্যাভ বিকাম এম্বারেসিং। মানে এম্বারেসড হওয়ার আগে তাদেরকে একটা লিমিটে থাকতে হবে। মানে আমি এমনভাবেই তাদেরকে প্রশ্ন করবো যেই প্রশ্নটা পর্যন্ত তারা এম্বারেসড বা বিরক্ত প্রকাশ করবে না। তো এটাই মেনলি কিন্তু গেটকিপারের কাজ। আর কি ইনফরমেন্টস, গেটকিপার আরেকটা যেটা ব্যাপার, গেটকিপার বলতে বোঝায়, এখানে আর একটু ভালো করে আমরা দেখে নেবো। গেটকিপার বলতে আমরা যেটা বলতে চাইছি, দ্য পারসন হু কন্ট্রোলস রিসার্চ অ্যাক্সেস, যেটা আমরা বলছিলাম রিসার্চ যে অ্যাক্সেসটাকে যে কন্ট্রোল করছে তাকে বলা হচ্ছে গেটকিপার। এটা যদি রিসার্চ ফিল্ড হয়, তো এই রিসার্চ ফিল্ডের ভেতরে গেটকিপার যিনি থাকছেন তিনি কী করছেন, এই রিসার্চটাকে কন্ট্রোল করছে। দ্য পারসন উইদিন এ গ্রুপ অফ দ্য কমিউনিটি হু মেক্স ফাইনাল ডিসিশন ইজ টু হোয়েদার টু অ্যালাউ দ্য রিসার্চার্স অ্যাক্সেস টু আন্ডারটেক দ্য রিসার্চ। কোন রিসার্চার কোন রিসার্চটা করবে, তার ফিল্ড কোনটা, সেটা কিন্তু এই গেটকিপারই ঠিক করে দিচ্ছে। আর কি ইনফরমেন্টস বা কি অ্যাক্টরকে, কি অ্যাক্টর বলতে ইন্ডিভিজুয়াল অফ এ গ্রুপ, আপনার একটা গ্রুপের ইন্ডিভিজুয়াল কী করছে, হু ক্লোজলি ইন্টারাক্ট উইথ দ্য এথনোগ্রাফার। যে এথনোগ্রাফার একজন আসছেন বাইরে থেকে, এথনোগ্রাফার কী করছেন, এই ফিল্ডের ওপরে এসে তিনি রিসার্চ করার জন্য আসছেন। তো এই রিসার্চ করার জন্য এসে আমাদের যেটা লাগবে, তো এখান থেকে কী হবে, একজনকে চুজ করতে হবে যে কী করবে, এই বাকি যে লোকজন আছেন এর প্রপার ইনফরমেশান যে কিন্তু ইনাকে দেবেন, ইনি হচ্ছেন এথনোগ্রাফার। তো এই এথনোগ্রাফারকে যখন দেয়া হচ্ছে, এথনোগ্রাফারকে যে ইনফরমেশনটা দিচ্ছে রিসার্চার, তো তাকেই বলা হচ্ছে কি ফ্যাক্টর বা কি ইনফরম্যাটস। ক্লিয়ার? তো এই দুটো খুবই ইম্পর্টেন্ট। গেটকিপার যে কী করছে, কন্ট্রোল করছে রিসার্চ অ্যাক্সেসটাকে, আর কি ফ্যাক্টর বা কি ইনফরম্যাটস যে কী করছে, একটা রিসার্চের ইনফরমেশন বাকি লোকজনকে দিচ্ছে। যেটাই কি ইনফরম্যাটস অ্যাট দ্য আর্লিয়েস্ট স্টেজ দ্য রিসার্চার্স ট্রাইজ টু আইডেন্টিফাই দোজ ইন দ্য লিডারশিপ পজিশন ইন দ্য হোপ দ্যাট দে প্রোভাইড দ্য ইউজুয়াল কন্ট্যাক্ট অ্যান্ড ইভেন ইনফর্ম্যাল স্পন্সরশিপ, যে ইনফর্ম্যালি আদার টোটাল গ্রুপের ইনফরমেশন দিচ্ছে। কি ইনফরম্যাটস মাস্ট বি কনসিভড দ্যাট নো হার্ম উইল বিফল
দেম অর আদার মেম্বার্স অফ দ্য গ্রুপ অ্যাজ এ রেজাল্ট অফ দ্য রিসার্চার্স প্রেজেন্স। রিসার্চের প্রেজেন্টে কী ইনফরমেশন এটা চাইবে, যার ফলে কোনো রকমভাবে কোনো রকমভাবে হার্মফুল যেন না হয় বাকি লোকের গ্রুপেরা। ওই যে গ্রুপের মধ্যে যেসব লোক আছে, এই যে লোক আছে, এ হচ্ছে যে কি ইনফরমেন্টস। তো কি ইনফরমেন্টস এটা চাইবে যে গ্রুপের আর বাকি কোনো ক্ষতি না হয় রিসার্চার্সের প্রেজেন্সে। গাইড ইনফরমেন্টস টার্ন আউট টু বি রেস্ট্রিক্টেড টু দেয়ার গ্রুপস, মানে এই গ্রুপের রেস্ট্রিকশন কিন্তু গাইড করবে কাকে? রিসার্চারকে, এথনোগ্রাফার যে রিসার্চার তাকে বলবে যে আপনি এতদূর পর্যন্ত কাজ করতে পারবেন, এর বাইরে কিন্তু কাজ করার আপনাকে দরকার নেই। স্নো বলিং অফ গাইডলাইন্স অ্যান্ড ইনফরমেন্টস মাস্ট অ্যাসিস্ট এথনোগ্রাফার্স টু দেয়ার ম্যানুকভারেবিলিটি হোয়াইল ইন দ্য ফিল্ড। স্নো বলিংটা কি? স্নো বলিং হচ্ছে আমাদের যে বল, স্নোটাকে আমরা যখন কোনো একটা রোলিংয়ের ওপর দিয়ে ঘোরাতে থাকি তখন কী হয়, বলটা কিন্তু যখন গড়ে যাচ্ছে তখন কিন্তু ওর আলটিমেট বলের ভলিউমটা বাড়ছে। সিমিলারলি যখন একটা কি ইনফরমেন্টসের কাছ থেকে যখন আমাদের রিসার্চার, যে এথনোগ্রাফিক রিসার্চার যে ইনফরমেশনটা পেলো, পরবর্তীকালে যখন ও টোটাল গ্রুপটার উপর রিসার্চ করছে তার কিন্তু ভলিউম আরও বেড়ে যাচ্ছে, সে আরও বেটারভাবে এক্সপ্রেস করতে পারছে তার রিসার্চটাকে। লার্জার নেটওয়ার্ক থাকবে, যেটা বললাম, লার্জার অ্যাক্সেস, অ্যাভেলেবিলিটি অফ গেইনিং ফার্দার কোঅপারেশন অবশ্যই লাগবে। কোঅপারেশন ছাড়া কোনোভাবেই কিন্তু রিসার্চ পসিবল হয়ে উঠবে না। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন, দ্য প্রসেস enabling researcher to learn about the activities of the people under the study in the natural settings through observing and participating in those activities। একটা অ্যাক্টিভিটিসটাকে অবজার্ভ করছে এবং তার মধ্যে পার্টিসিপেট কি করছে, কি জন্য? যে রিসার্চার তার কাছ থেকে লার্ন করছে এবং গেন করছে পিপলের অ্যাক্টিভিটিটাকে। এই সোশ্যাল রিসার্চার ওয়াচেস, সোশ্যাল রিসার্চ যে করতে এসছে বা এথনোগ্রাফিক রিসার্চ যে করতে এসছে সে কী করছে, ওয়াচ করছে। প্রথমে দেখছে কি এই একটা গ্রুপের মধ্যে কী কী লোকজন আছে, তাদের বিহেভিয়ার কেমন, সে কিন্তু ওয়াচ করবে। তারপর অবজার্ভ করবে, ভালো করে বিচার বিবেচনা করবে, টক করবে, ভ্যারাইটিস অফ পিপলের সঙ্গে সে কিন্তু বাতচিত করবে, বাক্যালাপ করবে। তার ফলে কী হবে, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ইন্টারপ্রিটেশন, তারা কী বক্তব্য প্রকাশ করতে চাইছে সেটা কিন্তু বোঝার চেষ্টা করবে। সোশ্যাল মিনিংস, সমাজে তাদের কতটা প্রতিপত্তি আছে, কতটা সমাজকে নিয়ে তারা ভাবছে, সমাজে তাদের অ্যাক্টিভিটিস কী কী আছে সেটা নিয়ে যখন তারা ভাববে তখন কী করছে সোশ্যাল রিসার্চার, এইটা কিন্তু পার্টিসিপেট করছে। মেথডের নামই হচ্ছে পার্টিসিপেশন। এটাকে ইন্ট্রোডিউস করেছে ব্রনিস্লাও ম্যালিনস্কি। এ কিন্তু এই পার্টিসিপেটরি অবজারভেশনটাকে ইন্ট্রোডাকশন করেছে, মানে প্রথম পার্টিসিপেটরি অবজারভেশনের কথাটা কিন্তু এই ব্রনিস্লাও ম্যালিনস্কি বলেছেন। Everyday seeing has the distinguished from the observation থেকে observation being more focused or with a purpose and is done with the understand the phenomena। observationটা ফিনোমেনার উপরে আন্ডারস্ট্যান্ডিং হবে। one of the fundamental tools to study people's behavior সমাজ জানার জন্য। participatory observation entails data gathering through participation in daily life of informants in their natural settings। classical notion behind such practices is to discover the gap what people think, do or say। people যেটা বলছে সেটাই আমাদের বোঝার জন্য লাগছে। The researcher adds to this dimension of personal experience of sharing the everyday life of those under study। Participatory observation involves not only observation but also researchers use triangulation using the number of the techniques। কী টেকনিক্সের মাধ্যমে রিসার্চার্স করে, শুধুমাত্র অবজারভেশন করে না। যেটা বললাম কী টেকনিক করে সেটা থাকবে, লাইক অবজারভেশন করছে, তারপরে হচ্ছে জেনিওলজিস করছে, তাদের মধ্যে জেনিওলজিক্যালি কী ক্যারেক্টারিস্টিক্স আছে, ইন্টারভিউজ করছে, বিভিন্ন রকম কোশ্চেনিয়ারিজ জিজ্ঞাসা করছে, শিডিউল্ড আছে, লাইফ হিস্ট্রিজ আছে, কেস স্টাডি আছে, ওরাল হিস্ট্রি আছে, পিআরএ পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রেজাল আছে, আরআরএ র্যাপিড রুরাল অ্যাপ্রেজাল আছে। পিআরএ এবং আরআরএ নিয়ে আর একটা বড় বিস্তারিতভাবে আলোচনা করা যাবে পরে। আপাতত এই দুটো টার্মের সঙ্গে তোমরা জেনে থাকো যে এই দুটো টার্ম ইউজ করা হয়, পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রেজাল আর হচ্ছে র্যাপিড রুরাল অ্যাপ্রেজাল। তো এরপরে কী হচ্ছে, টু কালেক্ট both primary and secondary source from the field। primary এবং secondary source পাচ্ছে। it is an arduous and tough process of data gathering and cannot be replaced by smash অথবা graph ethnographics। at the heart of this method is involvement and the detachment। এর মধ্যে ইনভলভমেন্ট থাকবে এবং ডিটাচমেন্ট থাকবে। scope and limit of the participatory observation are constrained by physical limits of the role and location of the research। physical limits থাকবে এবং তার মধ্যে কিন্তু একটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, মানে কতদূর পর্যন্ত আমি একটা লোককে জিজ্ঞাসা করব যতদূর পর্যন্ত না সে এম্বারাসড হচ্ছে, মানে তার মধ্যে বিদ্বেষা জন্মাচ্ছে, সে আর কোনো ইনফরমেশান দেবে না, তো আর আগে পর্যন্ত কিন্তু আমরা রিসার্চটা চালিয়ে যেতে পারবো। এরপরে যেটা লাগছে তারপরে হচ্ছে ফোরশ্যাডোড প্রবলেম বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে আমাদেরকে যেতে হবে ফোরশ্যাডোড প্রবলেম। শ্যাডোর আগে যেটা হচ্ছে শ্যাডোর আগে যেটা প্রবলেমটা হচ্ছে তাকে বলা হচ্ছে ফোরশ্যাডোড প্রবলেম বলতে আমরা কি বুঝি, ফোরশ্যাডোড প্রবলেম যেটা বুঝি সেটা হচ্ছে অ্যান ইস্যুস এরিয়া অফ কনসার্ন তারপরে হচ্ছে এরিয়া অফ ফোকাস অর টপিক অফ ইন্টারেস্ট
এটা হচ্ছে যে রেফার্স করছে কি টপিক অফ ইন্টারেস্টের উপরে একটা রেফার করছে, কোনো একটা ইস্যুর উপরে হতে পারে, এরিয়া অফ দ্য কনসার্নের হতে হবে, এরিয়া অফ দ্য ফোকাস হতে হবে, অথবা টপিকের হতে হবে যে টপিকে আমরা ইন্টারেস্টেড আছি। জেনারেটেড ফ্রম এ শর্ট অফ দ্য প্লেসেস এস্টাবলিশ থিওরিজ পার্সোনাল নিডস টু এক্সপ্লেন এ পার্টিকুলার ফেনোমেনা অ্যান্ড আনঅ্যান্টিসিপেটেড আউটকামস অথবা সেট অফ দ্য আউটকামস ইভেন এ চয়েস অফ এনকাউন্টার। ম্যালিনস্কি যেটা বলেছিলেন সেটা হচ্ছে প্রি কনসিভড আইডিয়াস আর পার্নিশিয়াস, ক্ষতিকারক। পার্নিশিয়াস কথাটা মানে হচ্ছে ক্ষতিকর, প্রি কনসিভড মানে আগে থেকে ভেবে রেখেছি যে আইডিয়াটা সেটা হচ্ছে ক্ষতিকর ইন এনি সাইন্টিফিক ওয়ার্ক। যখন আমরা সাইন্টিফিক ওয়ার্ক করতে যাচ্ছি তার মধ্যে আগে থেকে একটা আমরা আইডিয়া নিতে পারি, কিন্তু আগে থেকে কোনো ডিসিশন নিতে পারি না। কেন ডিসিশন নিতে পারি? আমরা যখন এক্স্যাক্ট ফিল্ডের উপরে গিয়ে কাজ করবো সেখানে কি হচ্ছে, সেখানে কিন্তু আমরা প্রি কনসিভড আইডিয়া কিন্তু আমাদের এখানে কাজ করবে না। সেখানে বলছে প্রি কনসিভড আইডিয়াস আর পার্নিশিয়াস in any scientific work, but foreshadowed problems are the main endowment অফ এ সায়েন্টিফিক থিঙ্কার। যখন একটা সায়েন্টিফিক থিঙ্কার কাজ করছে তখন কি করছে, তাকে আগে থেকে একটা দূরদৃষ্টি সম্পন্ন ভাবনা চিন্তা রাখতে হচ্ছে। তো এই যে ফোরশ্যাডোড প্রবলেম, কোনো একটা ইস্যুর ওপরে, কোনো থেকে আইডিয়ার ওপরে, কোনো একটা ফোকাসের ওপরে বা ইন্টারেস্টের ওপরে, সেই করছে ফোরশ্যাডোড প্রবলেম, আগে থেকে পূর্বঘোষিত একটা প্রবলেম হতে পারে ও কিন্তু ভেবে রেখে দিচ্ছে। তো যে বেশি ভাবতে পারছে কি প্রবলেম হতে পারে, তার ফলে কি হচ্ছে, সে কি করছে, যখন কাজটা করতে আসছে ফিল্ডে, তার কাছে কিন্তু আলটিমেট ফিল্ডটা সাকসেসফুল হয়ে যাচ্ছে। কারণ কি জানে, সে তো এই প্রবলেমগুলোকে অলরেডি ভেবেই নিয়েছে যে আমার এই প্রবলেম আসতে পারে, তার সলিউশনও সে বার করেছে। তো সেই জন্য এটা হচ্ছে তার কাছে করছে একটা প্রতিভা। এটা কিন্তু ম্যালিনস্কি বলে গেলেন, যেটা বলছে যে প্রিকনসিভড আইডিয়াস আর পার্নিশিয়াস ইন এনি সায়েন্টিফিক ওয়ার্ক বা ফোরশ্যাডোড প্রবলেমস আর দ্য মেন এন্ডাউনমেন্ট অফ এ সায়েন্টিফিক থিঙ্কার। একটা সায়েন্টিফিক থিঙ্কারের কাছে তার প্রধান প্রতিভা হচ্ছে ফোরশ্যাডোড প্রবলেম। আপাতত এইখানেই বন্ধুরা, কারণ আমরা এই চ্যাপ্টারে যেটা মোটামুটি আমরা শিখলাম, প্রথম থেকে আর একবার যদি আমি বলে দিই, সেটা হচ্ছে যে ফোরশ্যাডোড প্রবলেম আমরা শিখেছি। তারপরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে প্রথমে ফিল্ড রিসার্চ কাকে বলে। ফিল্ড রিসার্চ করতে গিয়ে আমরা যেটা দেখলাম তার হিস্ট্রি দেখেছিলাম। তারপর হচ্ছে এথনোগ্রাফির পরে ম্যাক্রো এবং মাইক্রো এথনোগ্রাফি থিম সিলেকশন করলাম। এথনোগ্রাফিক ডিজাইনের একটা প্ল্যানিং করলাম, তাতে 8টা প্ল্যানিং থাকলো, চয়েস থাকলো, রিসোর্স থাকলো, স্যাম্পলিং থাকলো, মেথড অফ টেকনিক্স থাকলো, এন্টারিং দ্য ফিল্ড থাকলো, তারা কীভাবে অ্যাডপ্ট করছে সেটা থাকলো, অ্যানালাইসিস কীভাবে করলাম দেখলাম, তারপরে রিপোর্ট কীভাবে বার করলাম, রেজাল্ট কীভাবে তৈরি করলাম দেখলাম, তারপরে গেটকিপার সম্বন্ধে জানলাম, তারপরে কি ইনফরম্যাট সম্বন্ধে জানলাম, পার্টিসিপেটরি অবজারভেন্ট সম্বন্ধে লাগলাম। এইটাই হচ্ছে আমাদের আজকের টপিক। তো এথনোগ্রাফির ওপরে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এথনোগ্রাফি বলতে কি বোঝায়, আমাদের কাছে সবার আগে যদি এথনোগ্রাফি পিপল এবং রাইটিং অ্যাবাউট পিপল যদি আমাদের মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার থাকে, তাহলে আমরা কিন্তু খাতায় কম বেশি লিখে আসতে পারবো। তো এখানেই বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং মাই লেসন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই বাই।